আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা। আমিও কিন্তু বেশ আছি। ভিডিও তো শুরু করি, কিন্তু আমাদের তো ডেলি ভ্লগ, আমরা কোনো রকম রুটিন ছাড়াই কিন্তু কাজকর্ম দিয়ে শুরু করি। তো আজকেও বিকেল থেকেই আমি ভ্লগটা স্টার্ট করলাম। এখন ঘুম থেকে উঠেছি, একদম জম্পেশ একটা ঘুম দিয়েছি। ঘুম দিয়ে দেখতেই পাচ্ছ মুখ চোখ পুরো ফ্রেশ হয়ে গেছে। সকালের যে খাটনি সেটা সম্পূর্ণরূপে, সেই খাটনির যে ক্লান্তিটা থাকে একদম সকাল থেকে কাজ শুরু হয়, সেই ক্লান্তিটা মিটে যায় দুপুরের ঘুম দিয়ে। আমার তো অন্তত তাই হয়। আর তারপরে আবার আমি যেন পুরো দমে কাজ করার এনার্জি পাই অনেক রাত পর্যন্ত। আর সেই রুটিন শেয়ার করতে আমি তোমাদের সাথে সব সময় ভালোবাসি। তো চলো, এখন বিকেলবেলা আমি একটু মানে সাজুগুজু করি আর কি, সেটাই করলাম। প্রতিদিন বিকেলবেলা একটু চুল টুল আঁচড়ানো, এটা তো আমার মানে প্রত্যেক দিনের কাজ। পুজো তো কদিন দিতে পারছি না, যতদিন না শ্যাম্পু করবো পুজোটা দিতে পারি না, কিন্তু উঠে বিকেলবেলা নাইটিটা একটু চেঞ্জ করলাম, চুল আঁচড়ালাম, এগুলো করি। আর এই সময় আমি একটু আদা কাটছি। আদাটা কেন খাই সেটা বলবো, তোমরাও ট্রাই করতে পারো। কিছুই না, এখানে আদাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই সময় এখনও আমার দুপুরে যে খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো থাকে সেগুলো এখনও মাজা হয়নি, সেই সমস্ত কাজ করব। তবে কিচেন কিন্তু একদম পরিষ্কার। শুরু করার আগেই তোমাদের একটা দারুণ 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 টিপস দিচ্ছি। আমি এখানে নিয়েছি এক টুকরো আদা, আদার মধ্যে বেশ কিছুটা লবণ মাখিয়েছি, দিয়ে এটা খাবো। আদাটা একটু বেশি পরিমাণে নেয়, মানে একটা খণ্ড মতো নিতে হবে। এরকম ঝিরি ঝিরি দু একটা নিলে হবে না, একটু বেশি নিতে হবে। এটা ভালো করে নুনটা দিয়ে, অনেকে লেবু দেয়, আমি লেবু দিই না, আমার নুনেই কাজ হয়। প্রচণ্ড অনেক সময় হয় না বুক গলা জ্বালা করে কিছু খেলে। আজকে সকালে ছিল কচুর শাক করেছিলাম, ইলিশ মাছের মাথা ছিল, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করেছিলাম। আর করেছিলাম ইলিশ মাছ দিয়ে পাতলা করে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল। এবার ইলিশ মাছের মানে মাথা দিয়ে কচুর শাক করতে গেলে মাথাটা ভালো করে ভাজতে হয়, একটু তেল বেশি করে দিতে হয়, না হলে ভালো লাগে না। তাও আমি তো জানোই আমার হাতে তেল কতটুকু আসে, বুঝেই দিয়েছি। আমার এই ইলিশ মাছটা সেবার এনেছিল, খেলেই অম্বল হচ্ছে। সে মাছ ভাজা তেল দিয়ে খাই, সর্ষে দিয়ে তো একদিনই বোধহয় খেয়েছিলাম, বাকি খাইনি, সর্ষে দিয়ে খাইনি বলতে গেলে, ভাজা দিয়ে বেশিরভাগটা খেয়েছিলাম। প্রচণ্ড বিকেলে উঠলে এইসব জায়গাগুলো অম্বল হয়ে যাচ্ছে, মানে ওই মাছটা খেলে পার্টিকুলারলি, মানে মাছটা অনেক দিনের হবে বা কিছু, অতটা ভালো না মাছটা টেস্ট আছে, কিন্তু ঠিক টাটকা ইলিশের যে একটা ভাজলে একটা সলিড ব্যাপারটা থাকে, ওই সলিড ব্যাপারটা একটু কেমন আমার ছেড়ে ছেড়ে যায়, মানে একটু না কেমন ভেঙে ভেঙে মতন যায় ভেতর খুলে আসছে না মাছটা, কিন্তু মনে হচ্ছে ভেতর ভেঙে যাচ্ছে, মানে মাছটা বেশ অনেক দিনের, খেলেই মাছটা অম্বল হচ্ছে। তো যাই হোক, ওই খেলাম। ওই খাবার পর আমি জানতাম বিকেলে এটা শেষ তো করতে হবে, তো শেষ হয়ে গেলে মাছগুলো ওই কচুর শাক দিয়ে খেয়ে বিকেলবেলা অম্বল হয়েছে। তো যেদিন আমার এই অম্বল হচ্ছে এই মাছ খাওয়ার পরে, আমি সেদিন এই বিকেলবেলা করে এটা খেয়েছি কিছুক্ষণ। যদি উপকার হয় অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা আমার বন্ধু রেগুলার তারা কমেন্ট করে যাবে, যে যেদিন উপকার পাবে সেদিনই কমেন্ট করবে, পায়েল তুমি বলেছিলে এটা দারুণ উপকার দিয়েছে। আমার বরের তো মানে কি বলবো, মাঝে মাঝে এমন হয় যা খায় তাই অম্বল হয়ে যাচ্ছে, মানে যেটা খাচ্ছে জল খেলে অম্বল হচ্ছে, এরকম অম্বল মানে এইসব জায়গা জ্বালা করে ওর। যেদিন সকালবেলার সময় বাইরে গিয়ে কচুরি টচুরি খেয়ে না, ভালোবাসে তো ওসব খেতে, আমি তো খাই না বাইরের কচুরি পরোটা এসব আমি খাই না। যেদিন গিয়ে খেয়ে আসে জল ঘরে কিছু খায় না, সেদিন ওর এরকম হয়। সেটা বেশ কিছুদিন, আবার 2-3 দিন ব্যাপারটা চলে, তখন একটা শিক্ষা হয়, তখন আবার বন্ধ করে দেয়। তো এরকম হচ্ছে, ওকে খাইয়েছি, বলছে হ্যাঁ কমে গেছে সত্যি, মানে তোমার ওষুধ খেতে হবে না যদি অ্যাসিডিটি অম্বল হয় প্রচণ্ড পরিমাণে, কারণ তোমার শরীরে সবসময় মানে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলে সেটা কিন্তু মানে কথায় অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার অভ্যেস, এটা কিন্তু খুবই খারাপ জিনিস একটা। আমার তো একসময় হয়েছিল সকালবেলা উঠলে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিতাম, এটা হবে কেন, হজম শক্তি ঠিক রাখতে হবে। আর একটা জিনিস করতে হয়, মাঝে মাঝে উপবাস করতে। এখন তো আবার উপবাস করাই হয় না, উপোস করিই না বলতে গেলে। ওই সকালবেলা লিকার চা দিয়ে একটা বিস্কিট খাওয়ার পর পুজো করি, ওই যতক্ষণ খালি পেট থাকে ওইটুকুই। যত উপবাস করব তত শরীরে খাবার মানে ঘাটতি হবে, যে জায়গাগুলো সমস্যা আছে সেই জায়গাগুলোতে শরীর ছুটে যাবে সেগুলোকে ঠিক করবার জন্য, তো তখন শরীরটা রিকভার করে। আমার তখন উপোস করাই হয় না। আর এখন তো 1 বছর যে আমি কোনো রকম মন্দিরে পুজো দিতে যেতে পারবো না, যে আমি উপোস করে থাকবো। মানে আয়ুষ্মান আসছে, আয়ুষ্মান পড়তে গেছে 4টের সময়, 6টায় ছুটি, ওর বাবা গেছে আনতে,
দেখি ফোন করব, ও এলে চা খাবো, চাটা মিস করা যাবে না, চা না খেলে আমি কাজে এনার্জি পাবো না। দুপুরবেলা খুবসে ঘুমিয়েছি, কারণ রাতে আমার ঘুমানোর টাইম একদম আবার সেই পুরোনো হয়, মানে রাত্রির করে আমি এডিটিংটা কমপ্লিট করে রাখি, না হলে আমি সকালবেলা এত কাজ নিয়ে আর এডিট করতে পারি না। আমার ভিডিও যেহেতু একটু বড়, আমাকে তো এডিটিংয়ের সময় প্রচুর লাগে আমার, তার উপরে মাঝখানে ফেসবুক স্ক্রল করি, এইসব আমারও দোষ আছে। আমি একবার ফেসবুক দেখতে থাকলে দেখতেই থাকি, ওইটা হচ্ছে আমার সবথেকে বড় দোষ। তো ফেসবুক স্ক্রল করি, এই সমস্ত করতে করতে দেরি হয়ে যায়, আয়ুষ্মান কুটে টিফিনটা বানিয়ে আমি আবার একটু শুই, তো ওইটাই হয়ে যায় গন্ডগোল। পুরো আমার মানে রুটিনটা চেঞ্জ হয়ে যায়। এরপরে কি হয়, ওই দুপুরবেলা আয়ুষ্মান 4টে হয় পড়তে যায়, যদি খেলে তাহলে আমাকে ছাদে যেতে ওর সাথে, আর যদি না খেলে তাহলে আমি ওই মানে পড়া থাকে তাহলে ও 4টেই বেরোয়, আমি তখন একটুখানি শুই, বা যেদিন ও খুব টায়ার্ড থাকে ওকেও বলি তুইও ঘুমা, আমিও ঘুমাই। এবার ওই ঘুম থেকে উঠে তারপরে আমাকে চাটা না খেলে তখন চোখ মুখ খুলে গেছে, ঘুমটা দরকার ছিল, ভালো করে ঘুমটা হয়ে গেছে। কাল থেকে আবার পুরো সকাল সকাল ওঠা থেকে শুরু করে রুটিনটা ঠিক করে নিতে হবে নিজেকেই। হ্যাঁ, তো সেটার প্রসেস আবার স্টার্ট করবো। হয়ে গেছে, ঘুমের যে ঘাটতি ছিল শরীরে, বিশেষ করে যেদিন কারেন্ট চলে গেল, আমি একটা জিনিস খেয়াল করেছি, যদি তোমার রাতের ঘুম না হয়, তুমি পরের দিন সকালে 11টা 12টা অবধি ঘুমিয়ে থাকো, তোমার ঘুমের ঘাটতি পূরণ হবে না। যাদের নাইট ডিউটি থাকে তাদের ওইভাবে শরীরটা তৈরি হয়ে যায়, কিছু করার থাকে না, তারপরেও তাদের শরীর খারাপ হয় ওই হ্যাবিটটায় আসতে। রাতটা আমাদের ওই জন্যই তৈরি, যে সূর্য সন্ধ্যাবেলা অস্ত যাচ্ছেন, পাখিরাও নিজের ঘরে চলে যাচ্ছে, পশু পাখিরাও নিজের আস্তানায় চলে যায়, আবার সূর্যদেব ওঠার সাথে সাথেই পশু পাখিরা জেগে ওঠে। আমরা কি করি, সূর্যদেব অস্ত যাচ্ছেন তারও কতক্ষণ পরে, যখন ঘুমিয়ে যাওয়ার কথা 2টো 2:30-টে আমরা ঘুমোই, তারপর রুটিন একেবারে চেঞ্জ। এবার সূর্যদেব উঠবেন সঙ্গে সঙ্গে আমাদের প্রকৃতির জেগে ওঠার কথা, যেরকম পাখিরা জেগে ওঠে, আমরা উঠি না, আর আমাদের শরীর গন্ডগোল হয়। এই হলো কারণ। তো চলো ভিডিওটা শুরু করে দিয়েছি, দেখতে থাকো। আজকে ভিডিও অনেক কিছু নতুন থাকবে আশা করছি, প্ল্যানিং কিছু নেই, প্ল্যানিং ছাড়াই আমি ভিডিও শুরু করি। সকালবেলা শুরু করবার মতন কিছু ছিল না, আজকে আয়ুষ্মানের টিফিন আমি বানিয়ে রেখেছিলাম, তাই কোনো টিফিন বানাবার কোনো ঝামেলা আমার ছিল না, সেই জন্য আমি সকাল থেকে শুয়েছিলাম, রিল্যাক্স করেছি। জাস্ট ওকে টিফিন প্যাক করে জল টল খাইয়ে টিফিন মানে খাবার টাবার খাইয়ে স্কুলে পাঠিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে ইলিশ মাছ রান্না করতে তো বেশিক্ষণ লাগে না, কচুর শাক কিনে আনা থাকে, ওগুলোকে ভালো করে ধুয়ে মানে কেটে কিনে আনা থাকে, তো ভালো করে ধুয়ে ওগুলোকে সেদ্ধ করা হবে, বেশিক্ষণের ব্যাপার না ইলিশ মাছ রান্না করা। ঝটাপট 2টোর মধ্যে হয়ে গেছে। আয়ুষ্মানকে স্কুল থেকে আনতে চলে গেছিলাম। এই ছিল আজকে সারাদিনের রুটিন। আজকে কোনো কাঁচা ধোয়া ছিল না, তার কারণ আমার কালকের আমি সব কেচে রেখে দিয়েছিলাম, খালি কিছু মেলা আছে, ওগুলোকে নিয়ে আসতে হবে, এনে ভাজ টাজ করে জায়গা মতন তুলবো। এই হচ্ছে আমার আজকে সকাল, মানে একটা দিন গতকাল খুব প্রেশারে কাজ করেছি, আজকেও বিকেলবেলা আমি সন্ধ্যের পর বেশ কিছু জিনিস আমি গুছিয়ে রাখি পরের দিনের জন্য, ফলে কি আমার কাজের ইয়েটা পরের দিন সকালে, যেহেতু রান্নাবান্নার একটা ব্যাপার থাকে, রাতেও আমার রান্নাবান্নার ব্যাপার আছে, কিন্তু রাতটা হচ্ছে রাত কি রানী, আমার নিজেকে মাঝে মাঝে মনে হয় আমার রাতটা আমার যত দূর অবধি তুমি কাজ করতে দেবে আমার খুব এনার্জি থাকে, আমি নতুনত্ব কিছু ট্রাই করতে ভালো যাই না কেন, এটা আমার মানে অদ্ভুত একটা সাইকোলজি। আগাগোড়া আশিস আরও চলে আসে, তখন আরও ভালো লাগে। এই হলো ব্যাপার। আয়ুষ্মানে চলে আসবে, পড়াশোনা করবে, আমি কাজ করব, আশিস ঘরে থাকলে যদি থাকলো, না হলে অফিসে গিয়ে বসে। চলো দেখতে থাকো, আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে। মাঝখানে আবার একটা দিন গ্যাপ পড়ে গেল। ওই দিন আমি আসলে 22 তারিখে, তো তোমরা অনেকেই আমাকে উইশ করেছো, বলছি সেটা, এটা 22 তারিখেই ভিডিওটা যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারলো না। এই সময় আমার দিদির ছেলে এসেছে, আয়ুষ্মানকেও সাথে করে নিয়ে যাবে। আয়ুষ্মানের এই সময় যাওয়ার কথা না, মানে হঠাৎ করেই এলো। অ্যাকচুয়ালি যেহেতু আমি 22 তারিখে যাব, তা 21 তারিখ রাত্রিবেলা মা বলেছিল সকালে চিকেনটা কিনে রাখিস, রিজু সন্ধ্যেবেলা পড়ানোর সময় গিয়ে নিয়ে আসবে, ও পড়িয়ে ফেরার পথে বাড়ি থেকে নিয়ে যেত। আমাদের এখানে চিকেনটা বেশ ভালো দেয়, আর আশিসের চেনাশোনা দোকান থাকে, তো মানে একদম পছন্দসই চিকেনের পিস কেটে দেয়, তো সেই জন্য আমি এইখান থেকেই পাঠিয়ে দেবো বলে সব রেডি করে রেখেছি। তা রিজু এসেছে, রিজু হচ্ছে আমার দিদির ছেলে। হ্যাঁ, এত বড় দেখছো, কিন্তু একদম ছোট থেকে, অবশ্যই আমি ওর মাসি হই, বুঝতেই পারছো, খুব বেশি আমাদের বয়সের পার্থক্য না হলেও মাসি তো হই, কিন্তু আমাদের সম্পর্ক না ভাই বোনের মতন ছিল। ও আমাকে কিন্তু নাম ধরেই ডাকে, তুই তুই করেই কথা বলে, কিন্তু এখন বড় হয়ে গেছে অনেকটাই।
তো অনেকেই চেনে, আবার যারা নতুন বন্ধুরা দেখো তাদের জন্য আর কি বলে দিলাম, আস্তে আস্তে আরও জানতে পারবে। যখন পরের দিন আবার বাপের বাড়ির ব্লগটা দেখবে তখন কিছুটা অন্তত তোমরা বুঝতে পারবে। আর এই দিকে আমি চা বসিয়ে দিয়েছি। আয়ুষ্মানকে পড়িয়ে ফেরার পথে কেক নিয়ে এসেছিলো, তো ওকে একটা দিলাম আর আয়ুষ্মানকে একটা দিলাম। ও পড়িয়ে এসেছে, ওরও তো একটা খিদে পায়, তা বললাম যে চা খাবি না পাস্তা খাবি? বললো না চা খাবো, আর ওদিকে কেকটা আগেই খেয়ে নিয়েছে। তা তিনজন একসাথে আমরা শুধু এখানে না, আমি আমার যখন দিদি টিদি সবাই মিলে বসে আমরা কিন্তু সব একসাথে বসে চা খেতাম, আড্ডা দিতাম। কি বলতো, কিন্তু আমার বাবু ছোট থেকে মোটা হয়ে যাচ্ছ। আমি ছোটবেলা মোটা ছিলাম, এখন আমি তো 100-এর উপর। যদি আমার প্রথম দিকের ব্লগ কেউ দেখে থাকো দেখবে রিজু একদম মানে টিকটিকে রোগা ছিল, ভীষণ রোগা ছিল, বুঝেছো তো? সেই রিজু এত মোটা হয়ে গেছে। আমাদের আসলে বংশের একটা ধাঁচ আছে, আমরা যদি জল খাই না খুব বেশি পরিমাণে তাহলেও আমরা মোটা হয়ে যাব, এরকম আর কি। তো ওইটা নিয়েই আর কি বলা বলি করছিলাম। ভালো, সব বই নিয়ে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি তাড়াতাড়ি যাব। টাটা। দুর্গা দুর্গা। আর এই যে দুজনে এখন বেরিয়ে যাচ্ছে। রিজু তো স্কুটি করে পড়াতে টড়াতে যায়। আর তোমাদের হয়তো বলেইছি, ও হচ্ছে কেমিস্ট্রির টিচার। ও যাদবপুর ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রি নিয়ে এমএসসি করেছে, এখন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে, হয়তো পেয়েও যাবে কিছুদিনের মধ্যে। তো এই যে এখন দুজনে বেরিয়ে গেল। এরপরে কালকের কি হবে সেই সব আমি পাঠালাম না কালকের। আমি যাব সকালবেলা, সকাল সকাল আমি কালকে যাচ্ছি। অনেকেই জানে অনেকেই জানে না, কালকে এই রকমের বলি না। আজকাল সত্যি আমি পুরো অনুভূতি শূন্য হয়ে গেছি। যখন খুব আশা করতাম তখন পাইনি কারোর কাছ থেকে কিছু, এখন আশা করি না, এখন মানুষে ইয়ে করে। আমি এমন গাধা, কিছু বলতে গেলেই চোখ থেকে জল চলে আসে, বলবো কি? তো এখন আশাও করি না আমি কারোর থেকে কেউ আমাকে স্পেশাল কিছু ইয়ে করুক, কারণ আমি নিজেই মনে রাখাই না যে আমার কোনো স্পেশাল ডে। যখন মনে করতাম তখন কারোর কাছে কোনো ইয়ে ছিল না, মানে কেউ না, মানে কেউই না ছোট থেকেই। কিছু মানুষের পাওয়ার বিশেষ করে মানে অ্যাটেনশন বলো, ভালোবাসা বলো, সকলের থেকে সম্মান বলো, বা সকলে ভালোবাসবে, এইটুকুই। মানে ভালোবাসা পাওয়ার ভাগ্য সমান হয় না। মানে তুমি দিতে চাইবে তো তোমাকে মানুষ ভাববে যে ফালতু, গুরুত্ব দেবে না। যখন তুমি সেগুলো থেকে সমস্ত এক্সপেকটেশন সরিয়ে সব কিছু থেকে সরে আসবে, তখন বুঝবে তোমার কদর। এই হচ্ছে জীবন। কারোর প্রতি কোনো রকম অভিযোগ নেই। আমার কিছু বলতে গেলেই আমার চোখ থেকে জল চলে আসে। সেটা হচ্ছে আমার বড় বলে, তোমার তো চোখে কল লাগানো। ছোটবেলা মা বলতো চোখে কল লাগানো, মানে কল খুললে যেমন জল পড়ে, আমার ওরকম ব্যাপার। ফিলিংস কিছু শেয়ার করলেই চোখ থেকে জল পড়ে। তো আশিস অনেকগুলো ড্রেস কিনে দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করব। অনেকগুলো কুর্তি কিনেছি, আজকে সেরকমই কিছু শেয়ার করব। আর রান্না আমি বের করে রেখেছিলাম যে আয়ুষ্মান গন্ধরাজ চিকেন খেতে ভালোবাসে, তো 4 পিস চিকেন ছিল, আমি বের করে রেখেছি। ও এখন চলে গেল। তা দেখি কি সিম্পল কিছু একটা করব, নাহলে যদি আশিস খেতে চায় আশিসকে করে দেবো। চলো কাজকর্মগুলো শুরু করি। বাসনপত্র মাজি ধুই। আয়ুষ্মানকে বইপত্র দিয়ে দিলাম, স্যারের পড়া যা আছে গিয়ে কর। সোমবার দিন ওর ফিজিক্স পরীক্ষা আছে, ভালো করে পড়াশোনা কর। যারা আমাকে বহু বছর ধরে দেখছে তারা জানে পায়েলের যখনই একটু ইমোশনাল হয়ে যায় পায়েলের চোখ থেকে জল চলে আসে। আর এই নিয়ে আমার মানে অনেকেই হাসাহাসি করে আমার বাড়িতে, জানো তো। কিন্তু আমি মনে করি চোখ থেকে জল ফেলাটা না কোনো বোকামির কাজ নয় বা দুর্বলতার ব্যাপার না। চোখ থেকে জল চলে যাওয়া মানে, বেরিয়ে যাওয়া মানে তুমি কিন্তু মনের দিক থেকে অনেক হালকা হয়ে গেলে। তোমার মনে আর কোনো গ্লানি থাকলো না, রাগ থাকলো না, ক্ষোভ থাকলো না, কিছু পুষে রাখতে হলো না। তুমি অনেক হালকা হয়ে গেলে, শান্তিতে থাকলে, আবার তুমি সব ভুলে গেলে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, লেমন চিকেন আজকে শেয়ার করি তোমাদের সাথে। এখানে আমি দেখলে তেল নিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছি, তেজপাতা দিয়েছি। পেঁয়াজটাকে জাস্ট একটু নরম করব। এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম,
কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবুর পাতা, গন্ধরাজ লেবুর জিস্ট, অল্প একটু মানে আধখানা মতন গন্ধরাজ লেবুর রস, আর তার সাথে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা যেরকম দেয়, আর গোলমরিচটা থেতো করে দিয়েছি, মানে গোটা গোলমরিচটাকে থেতো করে এটাকে আমি বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। যদি ওভারনাইট রাখতে পারো না আরও টেস্ট হবে। আর কিচ্ছু এর মধ্যে লাগে না, বিশ্বাস করো, সামান্য তেলে আর খুব হালকাভাবেই রান্নাটা হয়ে যায়। বিশেষ করে গরমকালে এই লেমন চিকেন বা এই গন্ধরাজ চিকেন খেতে যে কী ভালো লাগবে। গন্ধরাজ চিকেন মানে তো আর সেটার কালার নয়, গন্ধরাজ হচ্ছে তার গন্ধের জন্য তার নাম, তো গন্ধটাই তোমাকে মাতোয়ারা করে দেবে। তো চলো তোমাদের সাথে এই ড্রেসগুলো শেয়ার করি। এখানে দুটো আছে হচ্ছে সেট, মানে 3 পিস, আর 3টে আছে কুর্তি। এইটা একটা কিনেছি, এটা হচ্ছে মোডাল সিল্কের ওপর। এগুলো মোটামুটি সবই, এটা 1100 মতন নিয়েছে। এটা নিয়েছি, ভীষণ কাপড়টা এত সুন্দর কি বলবো। আর কাজটা দেখো, পুরো এমব্রয়ডারি ওয়ার্ক, তার সাথে স্টোনের কাজ, মিরর ওয়ার্ক। এটা কিন্তু পুরো মিরর, এটা কোনো ইয়ে না, মানে এই স্টোন চুমকি টাইপের নয়, মিরর। এটা 1100 নিয়েছে। এটা শুধু কুর্তি। এই আর একটা কুর্তি, এগুলো হচ্ছে সবসময় পরার জন্য, ধরো আয়ুষ্মানকে যখন স্কুল থেকে আনতে যাই। হ্যাঁ, আমি এখন গোল গলা বলতে গেলে পরা ছেড়েই দিয়েছি, তবে কিছু নিতে হয় সেট, সেই জন্য। ওইটা যেমন গোল গলা না, এইটা গোল গলা ঠিক নয় মনে হয়, দেখি। হ্যাঁ গোল গলা, এইটা গোল গলা, মানে মডেলটা গোল গলা হলে কি হবে, ভালো লাগছে। এইটা একটা নিয়েছি, এটা ভীষণ সুন্দর, মানে কাটিংগুলো এত সুন্দর। এটা কমই নিয়েছে। এইটা একটা নিয়েছি, এটাও পুরো কটন, আজরাকের কাজ করা। হ্যাঁ, আর পুরো লং, অনেক লং। আমি তো জানোই বলেছি হাঁটুর ওপরের কোনো কুর্তি আমি পরি না। এটা দারুণ, এটা স্লিভলেস, তবে স্লিভলেস হলেও ভালো। এটাও লং। হ্যাঁ, তার সাথে হচ্ছে তোমার পাজামা। এটা হচ্ছে যেরকম এখন প্যান্টগুলো বেরিয়েছে না, অতটাও চোস্ত না, এটা পাজামা টাইপের, ভীষণ সুন্দর, ভীষণ। এইটা আমার হচ্ছে বেস্ট লেগেছে। এরকম লম্বা স্ট্রাইপের পরতে আমি এত পছন্দ করি না, ভীষণ ভালো লাগে। আমি তোমাদের একটা টিপস দেবো, যাদের হাইট শর্ট আছে তারা লম্বা স্ট্রাইপ পরবে, তাহলে তাদেরকে লম্বা লাগবে। আর যারা খুব লম্বা তারা এরকম স্ট্রেট পরবে, তাদেরকে ভালো লাগবে। তবে আমি এটা লম্বা দেখেই নিয়েছি। কালকে এটা পরবো, তাই আজকে তোমাদের আর এটা দেখাচ্ছি না, কালকে যখন পরবো দেখাবো। আমি সত্যি বলতে আজকে ব্লগ অনেক কিছু শেয়ার করার ইচ্ছা ছিল, কিন্তু করতে পারলাম না। হঠাৎ করেই সব কিছু, যে আমি বললাম না যে আমার তো স্ক্রিপ্ট থাকে না, কখন কি হবে চেঞ্জ হয়ে যায়। তো আমাকে আজকেও শিবানী বলেছো, শিবানী দি বলবো নাকি শিবানী বলছি আপাতত, দিদি বলো। তো তুমি আমাকে বলেছো পায়েল ছোট করে হলেও ব্লগ দিও, কামাই করো না, ভালো লাগে না। তো সেই জন্য আজকে অনেক কিছু, আমি একটা ভালো জিনিস কিনেছি কালকে, ওই অর্গানাইজারই, কিভাবে কি করব, টাওয়েলগুলো কোথায় গুছিয়ে রাখবো, সেই জন্য আজকে ভেবেছিলাম এই সমস্ত কিছু করবো, কিচেনটা অর্গানাইজ করব, কিন্তু পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি কালকে সকালবেলা আমি বললাম আমার বাপের বাড়ি যাব, তো এই দেখা যাক, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। সকলে খুব ভালো থেকো। ভিডিওটা আজকে ছোট্টর মধ্যে এখানেই শেষ করছি। টাটা বাই বাই, সায়না। কারণ বেশি আমি এডিটিং করবার সময় পাবো না, সত্যি কথা। রাতে খুব বেশিক্ষণ, যাতে খুব তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে ভিডিওটা এন্ড হয়, সেই চেষ্টাই আমি করব। কালকে দেখা হচ্ছে ফুল ব্লগের সাথে। আশা করছি দিনটা খুবই ভালো যাবে। তোমাদের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, এটাই আমার জীবনের পাওয়া। শুধু আশীর্বাদ করো আমাকে শুধু আশীর্বাদ করো, বা ভালো ভগবানের কাছে ব্লেসিংস দেয় না মানুষের বার্থডেতে, শুধু এটাই ব্লেসিংস দিও যে আমার ছেলে আর আমার ফ্যামিলি যেন খুব ভালো থাকে, আর ব্যাস হাসি খুশি থাকি সকলে, এইটুকুই। আর ঈশ্বরের আশীর্বাদ যেন সবসময় মাথার উপর থাকে। তো চলো আজকের মতন টাটা বাই বাই, সায়না।